জি, আপনি একটা খুব সুন্দর প্রশ্ন করেছেন। এই প্রশ্নটা আমি এর আগে বিভিন্ন চ্যানেলে এবং লাইভ সেশনে আমি দেখেছি। এটা জিজ্ঞেস করছে যে, যদি এখন পে স্কেল হয়, সেক্ষেত্রে যারা বেসরকারি সেক্টরে আছে এবং অন্যান্য পেশাজীবী যারা আছে, তারা চাপে পড়বে কিনা এবং এতে মূল্যস্ফীতি বাড়বে কিনা? সেক্ষেত্রে আমি যদি আপনাকে একটু সংক্ষেপ করে বলি যে, এখন পর্যন্ত বাংলাদেশে ৮ টি পে স্কেল হয়েছে। তো সবগুলো পে স্কেল এটা যেটা শুরু হয়েছিল ১৯৭৩ সালে। তো ১৯৭৩ সালে শুরু হলো। আমরা শেষের দিকে পে স্কেল গুলো নিয়ে একটু কথা বলব। আপনার ৬ষ্ঠ পে স্কেল হয়েছিল ২০০৪-৫ সালে। সেই ২০০৪-৫ সালে যখন ৬ষ্ঠ পে স্কেল হয়, তখন আপনার মূল্যস্ফীতি ছিল ৭.২। ঠিক তার যে পরবর্তী বছর, তখন এইটা সামান্য বেড়ে আপনার এটা হয়েছে হলো ৭.৫০ বা এটা সামথিং। আর তার পূর্ববর্তী যে অর্থবছর ২০০৩ সাল, তখন ছিল ৫.৭। তাহলে আপনি দেখুন ৫.৭ এবং ৬.৩ এবং ৭.২, এটা একটা ন্যাচারাল ট্রেন্ডিং। এটা সামান্য করে বাড়তেছে। সুতরাং এখানে বলার স্কোপ নাই যে শুধু এই পে স্কেলের কারণে মূল্যস্ফীতি হচ্ছে। এরপরে যদি ২০০৮-৯ সালে যখন ৭ম পে স্কেল দেওয়া হয়েছে, ওটা যদি আপনি বিবেচনা করেন, তখন বৈশ্বিক মন্দা অবস্থায় ছিল। ঠিক সেখানেই ওই একই চিত্র। ২০০৯-১০ অর্থবছরে তখন আপনার মূল্যস্ফীতিটা ছিল ৬.৯৪ এবং তার পূর্ববর্তী বছর যেটা, তখন ছিল ৭.৪। তাহলে এখানেও দেখা গেছে যে এই পে স্কেলের কারণে তেমন একটা পরিবর্তন হয়নি। এবার সর্বশেষ যে পে স্কেলটা ২০১৫ সালে যেটা হয়েছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। কারণ ওই সময় সরকার অনেকগুলো বড়, বড় প্রজেক্ট হাতে নিয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল, তারপরে কর্ণফুলী টানেল। আপনি জানেন যে বিলিয়ন ডলারের তখন প্রজেক্ট অলরেডি সরকার শুরু করে দিয়েছে। সেই অবস্থার মধ্যেও সরকার একটি পে স্কেল বাস্তবায়ন করেছে, ৮ম পে স্কেল। এবং সেই পে স্কেলে ২০১৫-১৬ অর্থ বছরে যখন আপনি পে স্কেল বাস্তবায়ন হয়েছে, তখন মূল্যস্ফীতি ছিল ৫.৯২ এবং ঠিক পরবর্তী বছরে ১৬-১৭ অর্থ বছরে সেই মূল্যস্ফীতিটা কমে ৫.৪৪ নেমে এসেছে। সুতরাং আপনি দেখেন যে ওইটা দেওয়ার পরে কিন্তু মূল্যস্ফীতি হয়নি, বরং মূল্যস্ফীতিটা কমেছে। এখন সাধারণ মানুষের হয়তোবা এই ধরনের একটা কোশ্চেন থাকতে পারে যে, কেন মূল্যস্ফীতিটা আসলে বাড়ার কথা ছিল, সেটা কেন বাড়লো না? সরকারি চাকরিজীবী আছে ধরেন যে ১.৫ থেকে ২%। তো বাংলাদেশ ১৭৫ থেকে ১৮০ মিলিয়নের জনসংখ্যা, প্রায় ১৭ থেকে ১৮ কোটির মতো। এখানে ২% মানুষের যদি ক্রয় ক্ষমতা বাড়ে, আর সেটা এমন না যে একদম পে স্কেল হইলে লক্ষ, লক্ষ টাকা বাড়বে। এখানে আপনি ১০০ মানুষের মধ্যে যদি 50% কর্মক্ষম মানুষ হয়, আর সেখানে যদি 2% চাকরিজীবী হয়, বাকি এখানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে, যারা বিজনেসম্যান আছে, যারা বিভিন্ন প্রতিষ্ঠানে জব করছেন, ওনারা আছে। ওনাদের ইনকাম অনেক। সেখানে যারা কর্মচারী আছেন, তাদের ইনকাম হলো, আমি ১১ থেকে ২০ গ্রেডের কথা যদি বলি, ওনাদের বেসিক স্যালারি ৮,২৫০ থেকে ১২,০০০ টাকা, যেটা সব ইনক্লুড করলে আপনার ১৪ থেকে ২০,০০০ টাকার ভিতরে। সো ওনাদের যদি ক্রয় ক্ষমতা বাড়ে, তাহলে এটা মূল্যস্ফীতি হওয়ার কোনো সুযোগ নেই। এবং আপনি বেসরকারি প্রতিষ্ঠান যেটা সিপিডি আছে, সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি ২০২৩ সালে একটা রিপোর্ট করেছে যে ঢাকা শহর সহ সিটি কর্পোরেশনের যতগুলো শহর আছে, সেখানে ৪ সদস্যের পরিবারের শুধু খাওয়া খরচ বাবদ ওনারা বলেছেন যে ২৩,০০০ টাকা দরকার। তো গভর্নমেন্ট আমাদেরকে ৬ সদস্যের পরিবারের কথা বলেছেন। যদিও গভর্নমেন্ট বলে ৬ সদস্য, কিন্তু আল্টিমেটলি একজন সরকারি চাকরিজীবীর উপর ডিপেন্ড করে তার থেকে আরো বেশি। সো ৬ সদস্যের পরিবারের কথা যদি আপনি বলেন, ২০২৩ সালে যে মূল্যস্ফীতি ছিল, বর্তমানে সেটা আরো অনেক পরিমাণে বাড়ছে। এখন অলমোস্ট প্রায় ১০%, ১১% এর মতো। তো সেই হিসাবে ৬ সদস্যের পরিবারের সিপিডির যেই আ প্রতিবেদন ছিল, সেই হিসাবেও যদি আপনি সেটাও ৩০,০০০ এর উপরে চলে যাওয়ার কথা। এবং আরেকটা মজার ব্যাপার হলো, আপনার বেসরকারি প্রতিষ্ঠানে যারা চাকরি করে, আপনি বেসরকারি যদি ম্যানেজমেন্ট এবং কর্পোরেট সেক্টর বলেন, যদি আমি ব্যাংক সেক্টর বলি, সেখানে এমটিও যে পদ, ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, সেই পদে গত ১০ বছরে আপনার স্যালারি বৃদ্ধি পেয়েছে প্রায় ৮০%। এখানে এই এন্ট্রি পদের এখানে স্যালারি আছে প্রায় ৭৯,০০০ টাকার মতো গড়ে। আর আমাদের সরকারি সেক্টরে যারা প্রথম শ্রেণীতে যারা যুক্ত হয়, যারা গ্রেড 9 এ, আপনি জানেন যে বিসিএস সিভিল সার্ভিসে যারা যুক্ত হন, সো মাত্র বেসিক স্যালারি পান ২২,০০০ টাকা। তাহলে আপনি দেখেন ওনাদের থেকে তাদের স্যালারি কতটা কম। সো এটা, এবং এই পরিস্থিতিতে আমরা এই পে স্কেলটার জন্য আমরা আন্দোলন করছি এবং সরকারকে আমরা আশাবাদী যে সরকার এটাকে একটা সুন্দর এবং অল্প সময়ের মধ্যে এটা সমাধান করবেন।